আজ আমি তোমাদের ফেনল অ্যারোমেটিক অ্যালকোহলীয় জৈব যৌগ ফেনল এর প্রস্তুতি ও উহার ধর্মাবলী, ভৌত ধর্ম ও রাসায়নিক ধর্ম সম্বন্ধে আলোচনা করব। প্রস্তুতি, তিনটে প্রস্তুতি হয় ফেনলের প্রস্তুতি। একটা হচ্ছে বেঞ্জিন থেকে, একটা হচ্ছে অ্যানিলিন থেকে, আর একটা হচ্ছে কিউমিন থেকে। বেঞ্জিন থেকে প্রস্তুতি আমরা ক্লাস 11-এ পড়েছি। বেঞ্জিনকে গাঢ় H2SO4 সহযোগে উত্তপ্ত করলে বেঞ্জিন সালফোনিক অ্যাসিড এইচটা SO3H মূলক দ্বারা প্রতিস্থাপিত হবে। তারপরে NaOH দিতে হবে, SO3Na হবে, অ্যাসিড আর ক্ষার মিলে লবণ হয়ে গেল। তারপরে তাকে যদি হিট করা হয় 300 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়, ONa হয়ে যাবে। SO3Na থেকে ONa, এটার নাম হচ্ছে সোডিয়াম ফেনেট। সোডিয়াম ফেনেট দিয়ে লঘু HCl দিলেই ফেনল তৈরি হয়ে যায়। তাহলে এই রূপান্তরটা মনে রাখতে হবে। বেঞ্জিন থেকে ফেনল, অ্যানিলিন থেকে ফেনল প্রস্তুত করা যায়। অ্যানিলিনের সংকেত রিং কি? বেঞ্জিন রিং টেনে মাথায় NH2, C6H5NH2, এটা হলো অ্যানিলিন। NaNO2 লঘু H2SO4 0 থেকে 5 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কী হবে? N2 প্লাস HSO4 মাইনাস, HSO4 মাইনাস, বেঞ্জিন ডাইজোনিয়াম লবণ এটাকে বলা হয়। হাইড্রোজেন সালফেট লবণ, বাইসালফেট লবণ, বেঞ্জিন ডাইজোনিয়াম বাইসালফেট, হাইড্রোজেন সালফেট লবণ তৈরি হলো। তাকে যদি জল সহযোগে সামান্য অ্যাসিড দিয়ে যদি উত্তপ্ত করা হয় তাহলে ফেনল পেয়ে যাব, ফেনল N2H2SO4। তাহলে অ্যানিলিন থেকে ফেনল এইভাবে প্রস্তুত করা হয়। অ্যানিলিন থেকে ফেনল এটা এইভাবে প্রস্তুত করা হয়। এরপর আসছে কিউমিন থেকে। কিউমিনটা কি? আইসোপ্রোপাইল বেঞ্জিনের বাণিজ্যিক নাম হচ্ছে কিউমিন। C6H5CH3 আইসোপ্রোপাইল মূলক এটা। আইসোপ্রোপাইল বেঞ্জিনকে বলা হয় কিউমিন। O2 অক্সিজেন গ্যাস, ক্ষারীয় দ্রবণ NOH, দ্রবণে যদি 130 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় রেখে অক্সিজেন চালনা করা হয় তাহলে কী হয়ে যাবে? CH3 এটা আইসোপ্রোপাইল মূলকের সাথে থাকছে, সিঙ্গেল বন্ড H ছিল, এখানে ওটা ঢুকে যাবে, সিঙ্গেল বন্ড O, সিঙ্গেল বন্ড O। এটার নাম হচ্ছে কিউমিন হাইড্রোপারক্সাইড যৌগ। কিউমিন হাইড্রোপারক্সাইড, কিউমিন হাইড্রোপারক্সাইড যৌগকে যদি লঘু H2SO4 সহযোগে যদি উত্তপ্ত করা হয় তাহলে কী হবে? এই OH মূলকটা এইখানে এসে যুক্ত হয়ে যাবে, তাহলে হয়ে যাবে ফেনল, আর ডবল বন্ড ফর্ম করে যাবে, দিয়ে হয়ে যাবে অ্যাসিটোন। তাহলে কিউমিন থেকে ফেনল, এটা খুব ইম্পর্টেন্ট, এটা পরীক্ষায় আসে। কীভাবে প্রস্তুত করিবে কিউমিন থেকে ফেনল? তাহলে আইসোপ্রোপাইল বেঞ্জিনকে বলা হয় কিউমিন। একে যদি অক্সিজেন গ্যাস চালনা করা হয় ক্ষারীয় মাধ্যমে NOH যোগ করে 130 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় যদি অক্সিজেন গ্যাস চালনা করা হয় তাহলে কিউমিন হাইড্রোপারক্সাইড যৌগ উৎপন্ন হবে। তাকে লঘু H2SO4 সহযোগে 130 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় উত্তপ্ত করলে ফেনল পাওয়া যাবে। ওইচটা বেঞ্জিন রিংয়ের সাথে গিয়ে যুক্ত হবে, আর CH3CO অ্যাসিটোন পাওয়া যাবে। তাহলে এই তিনটে হলো ফেনল প্রস্তুতির ইম্পর্টেন্ট বিক্রিয়া। এরপরে হচ্ছে বিভিন্ন ধর্ম। প্রথম আসছে ভৌত ধর্ম। ভৌত ধর্মের মধ্যে হচ্ছে ফেনল হচ্ছে কেলাসাকার কঠিন পদার্থ, এর স্ফুটনাঙ্ক 182 ডিগ্রি সেন্টিগ্রেড। ফেনল হচ্ছে ভৌত ধর্ম হচ্ছে কেলাসাকার, বয়েলিং পয়েন্ট হচ্ছে 182 ডিগ্রি সেন্টিগ্রেড।
আর গলনাঙ্ক মেল্টিং পয়েন্ট 43 ডিগ্রি সেন্টিগ্রেড, গলনাঙ্ক হচ্ছে 43 ডিগ্রি সেন্টিগ্রেড। এরপরে হচ্ছে এর বিভিন্ন রাসায়নিক ধর্ম, এগুলো বলতে হবে, এদের বিক্রিয়া বলতে হবে, এদের সম্বন্ধে আমরা সব জানি। রাসায়নিক ধর্মের প্রথম পয়েন্ট যেটা ইম্পর্টেন্ট, অ্যাসিড ধর্মী। ফেনল হলো মৃদু আম্লিক, ফেনল হলো মৃদু আম্লিক, ব্যাখ্যা করো, এটা পরীক্ষায় আসে। ফেনল বিয়োজিত হয়ে ফেনক্সাইড আয়ন এবং H+ আয়ন তৈরি করে, এটাকে বলা হয় ফেনক্সাইড আয়ন, C6H5O-, এটাকে বলা হয় ফেনক্সাইড আয়ন। আর H+ আয়ন উৎপন্ন করে, H+ আয়ন উৎপন্ন করে বলে ফেনল হচ্ছে কি মৃদু আম্লিক। তাহলে এইটা পরীক্ষায় আসে, ফেনল মৃদু আম্লিক ব্যাখ্যা করো। ফেনলে কোনো COOH মূলক নেই, তা সত্ত্বেও ফেনল হচ্ছে মৃদু আম্লিক, এইটা ব্যাখ্যা করো, এটা পরীক্ষায় আসে। এই ঘটনার ব্যাখ্যা করা যায় রেজোনেন্সের মাধ্যমে, এই ঘটনার ব্যাখ্যা করা যায় রেজোনেন্সের মাধ্যমে। তাহলে ফেনলের আমাদের রেজোনেটিং গঠন জানতে হবে। ফেনলে রেজোনেটিং গঠনগুলো দেখো, এগুলো তোমরা ঘরে প্র্যাকটিস করবে। অক্সিজেন পরমাণুতে দুটো লোন পেয়ার আছে, এই দুটো লোন পেয়ারের একটা বেঞ্জিন বলয়ের সাথে রেজোনেন্স গঠনে অংশগ্রহণ করে। রেজোনেন্স গঠন থেকে আমরা দেখতে পাচ্ছি ওটা কি হয়ে যাচ্ছে, প্লাস হয়ে যাচ্ছে, ওপারটা কি হয়ে যাচ্ছে, প্লাস হয়ে যাচ্ছে। অক্সিজেন পরমাণু আংশিক ধনাত্মক তড়িৎগ্রস্ত হয়ে পড়ছে। আগে রেজোনেটিং গঠনগুলো আঁকছি, দেখো তোমরা। তাহলে এতগুলো রেজোনেটিং গঠন আমরা পাচ্ছি। তাহলে এই রেজোনেটিং গঠন থেকে আমরা কি দেখতে পাচ্ছি, দেখো ফেনলে যে OH মূলক আছে, OH মূলকের অক্সিজেন পরমাণু নিঃসঙ্গ ইলেকট্রন জোড় বেঞ্জিন বলয়ের সাথে রেজোনেন্স গঠনে অংশগ্রহণ করে, ফলে অক্সিজেন পরমাণু আংশিক ধনাত্মক তড়িৎগ্রস্ত হয়ে পড়ে। ফলে আংশিক ধনাত্মক তড়িৎগ্রস্ত অক্সিজেন পরমাণু ও সিঙ্গেল বন্ড H বন্ধনে, এই যে ও সিঙ্গেল বন্ড H বন্ধনে বন্ধন সৃষ্টিকারী ইলেকট্রন জোড়কে ধনাত্মক তড়িৎগ্রস্ত অক্সিজেন সহজেই নিজের দিকে টেনে নেয়। ফলে হাইড্রোজেন যে পরমাণু ছিল, OH মূলকের যে H পরমাণু, সেটা H+ আয়ন হিসাবে সহজেই বেরিয়ে যায়। H+ আয়ন সহজেই উৎপন্ন হয়। H+ আয়ন উৎপন্ন হয় বলে ফেনল হলো কি মৃদু আম্লিক। এছাড়া আর একটা কারণ আছে, ফেনল বিয়োজিত হয়ে যে ফেনক্সাইড আয়ন উৎপন্ন করে, ফেনল বিয়োজিত হয়ে কি তৈরি করে, ফেনক্সাইড আয়ন। এই ফেনক্সাইড আয়নও রেজোনেন্সের মাধ্যমে অধিক স্থিতিশীলতা লাভ করে। এই ফেনক্সাইড আয়নও রেজোনেন্সের মাধ্যমে অধিক স্থিতিশীলতা লাভ করে, এটাও একটা কারণ। ফেনল সহজেই বিয়োজিত হয়ে যে ফেনক্সাইড আয়ন উৎপন্ন করে তা রেজোনেন্সের মাধ্যমে অধিক স্থিতিশীলতা লাভ করে। এই কারণে ফেনল সহজেই বিয়োজিত হয় এবং বিয়োজিত হয়ে অধিক স্থিতিশীল ফেনক্সাইড আয়ন উৎপন্ন করে এবং H+ আয়ন উৎপন্ন করে। H+ আয়ন উৎপন্ন হয় বলে
ফিনল হলো কি মৃদু আম্লিক। তাহলে ফেনক্সাইড আয়ন রেজোনেন্সের মাধ্যমে কি হচ্ছে অধিক স্থিতিশীলতা অর্জন করছে। ফেনক্সাইড আয়ন অধিক স্থিতিশীল হওয়াতে ফিনল সহজেই বিয়োজিত হয় এবং ফিনলের অ্যাসিড ধর্ম প্রকাশ পায়। তাহলে দুটো কারণ দিয়ে ব্যাখ্যা করা যাবে ফিনল হলো মৃদু আম্লিক। এটা পরীক্ষায় আসে, ব্যাখ্যা করো 2 নম্বর থাকে। তাহলে এই ঘটনাটা তোমাদের লিখতে হবে। এরপরে বিভিন্ন মূলক যদি ফিনলের সাথে উপস্থিত থাকে তাহলে ফিনলীয় জাতীয় যৌগের অ্যাসিড ধর্ম বেড়ে যায়। যদি ফিনলের সাথে যদি NO2 নাইট্রোমূলক উপস্থিত থাকে তাহলে তার নাইট্রোমূলকে -I প্রভাবের ফলে ইলেকট্রন আকর্ষী যদি মূলক থাকে, -I প্রভাব সম্পন্ন যদি মূলক উপস্থিত থাকে ফিনলের সাথে তাহলে অ্যাসিড ধর্ম আরও বেড়ে যায়। তাহলে প্যারানাইট্রোফিনল এর অ্যাসিড ধর্ম কী হবে ফিনলের থেকে বেশি। আবার যদি ইলেকট্রন বিকর্ষী মূলক যুক্ত থাকে তাহলে অ্যাসিড ধর্ম কী হবে হ্রাস পাবে। ইলেকট্রন বিকর্ষী মূলক কি মিথাইল মূলক। মিথাইল মূলকে +I এফেক্টের ফলে কি হবে এই অক্সিজেন পরমাণু রেজোনেন্স গঠনে সহজে অংশগ্রহণ করতে পারবে না, ফলে অ্যাসিড ধর্ম কী হবে হ্রাস পাবে। তাহলে প্যারানাইট্রোফিনলের এই 3টে কম্পাউন্ডের মধ্যে প্যারানাইট্রোফিনলের অ্যাসিড ধর্ম সবচেয়ে বেশি, তারপরে ফিনল, তারপরে প্যারামিথাইল যদি থাকে ফিনলের অ্যাসিড ধর্ম সবচেয়ে কম। এইরকম কম্পারেটিভ ব্যাপারগুলো আসে পরীক্ষায়, কম্পেয়ারের করতে দেয়। এটা আমরা বইয়ে অনেক পাবে, ওগুলো তোমরা দেখে নেবে। এছাড়া ফিনলের সাথে ক্ষারের বিক্রিয়াটা আমাদের জানতে হবে। যেহেতু অ্যাসিড যৌগ এটা ক্ষারের সাথে বিক্রিয়া করে +NaOH। এটা হয়ে যাবে ONA +H2O, সোডিয়াম ফেনেট, সোডিয়াম হাইড্রোক্সাইড বা KOH পটাশিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়ায় সোডিয়াম ফেনেট বা পটাশিয়াম ফেনেট লবণ উৎপন্ন করে। উৎপন্ন সোডিয়াম ফেনেটের সাথে আবার যদি লঘু HCl যোগ করা হয় তাহলে আবার ফিনল পেয়ে যাব। এরপর হচ্ছে এস্টারিফিকেশন বিক্রিয়া। এস্টারিফিকেশন মানে এস্টার যৌগ উৎপন্ন করাকে বলা হয় এস্টারিফিকেশন। অ্যাসিটাইল ক্লোরাইড বা অ্যাসিটিক অ্যানাইড্রাইডের সহিত ফিনলের বিক্রিয়া ফিনল এস্টার জাতীয় যৌগ উৎপন্ন করে। ফিনল অ্যাসিটিক অ্যাসিডের সাথে কোনো বিক্রিয়া করে না। অ্যালকোহল অ্যাসিটিক অ্যাসিড, ইথাইল অ্যালকোহল, মিথাইল অ্যালকোহল অ্যাসিটিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে এস্টার যৌগ তৈরি করে, কিন্তু ফিনল অ্যাসিটিক অ্যাসিডের সাথে কোনো বিক্রিয়া করে না। এই বিক্রিয়ার সাহায্যে ফিনল ও ইথাইল অ্যালকোহল বা মিথাইল অ্যালকোহলের মধ্যে পার্থক্য নির্ণয় করা যায়। ফিনল অ্যাসিটিক অ্যাসিডের সাথে বিক্রিয়ায় কোনো বিক্রিয়া করে না, ফলে এস্টার জাতীয় যৌগ তৈরি হয় না, কিন্তু ইথাইল অ্যালকোহল বা মিথাইল অ্যালকোহল অ্যাসিটিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে এস্টার জাতীয় যৌগ তৈরি করে। তাহলে ফিনল ও ইথাইল অ্যালকোহলের মধ্যে যদি কোনো পার্থক্য দেয় তাহলে অ্যাসিটিক অ্যাসিডের সাথে বিক্রিয়ার দ্বারা পার্থক্য নির্ণয় করা যাবে। ঠিক আছে,
তাহলে ফেনল থেকে এস্টার যদি প্রস্তুত করতে বলে তাহলে কি করতে হবে, অ্যাসিটাইল ক্লোরাইড বা অ্যাসিটিক অ্যানহাইড্রাইডের সাথে ফেনলের বিক্রিয়াটা দেখাতে হবে। তাহলে আমি দেখাচ্ছি, ফেনলের সাথে অ্যাসিটাইল ক্লোরাইড CH3COCl, তাহলে এইটা অ্যাসিটাইল মূলক দ্বারা প্রতিস্থাপিত হবে। প্লাস HCl, তাহলে এটা হলো এস্টার জাতীয় যৌগ। C6H5O COCH3, ঘুরিয়ে বলো CH3COO C6H5 CH3COOH এর এইচটা ফিনাইল মূলক দ্বারা প্রতিস্থাপিত হচ্ছে, সেই জন্য এর নাম হবে ফিনাইল অ্যাসিটেট। ফিনাইল অ্যাসিটেট নামক এস্টার তৈরি হবে, ফিনাইল অ্যাসিটেট। 2 নম্বর হচ্ছে একইভাবে ফিনলের সাথে অ্যাসিটিক অ্যানহাইড্রাইড CH3CO2O, এর বিক্রিয়ায় কি হবে, ফিনাইল অ্যাসিটেট প্লাস অ্যাসিটিক অ্যাসিড, এটার নাম হচ্ছে কি ফিনাইল অ্যাসিটেট। ফিনাইল অ্যাসিটেট ও অ্যাসিটিক অ্যাসিড আমরা পাবো। ফিনাইল অ্যাসিটেটের সংকেত কি, CH3COO C6H5 CH3COO C6H5। যদি বেঞ্জয়েল ক্লোরাইডের সাথে ফেনলের বিক্রিয়া করা হয়, ফেনল হচ্ছে C6H5OH প্লাস বেঞ্জয়েল ক্লোরাইড, বেঞ্জয়েল C6H5COCl, এর নাম হচ্ছে বেঞ্জয়েল ক্লোরাইড। তাহলে কি হবে, C6H5CO C6H5 প্লাস HCl, C6H5 সিঙ্গেল বন্ড C, উপরে ডবল বন্ড O, সিঙ্গেল বন্ড O C6H5। তাহলে কি হচ্ছে, C6H5COOH এর এইচটা ফিনাইল মূলক দ্বারা প্রতিস্থাপিত হচ্ছে, তাহলে বেঞ্জয়িক অ্যাসিড থেকে এইটা পাওয়া যাচ্ছে, তাহলে এর নাম হচ্ছে ফিনাইল বেঞ্জয়েট। ফিনাইল বেঞ্জয়েট, ফিনাইল বেঞ্জয়েট। নামক এস্টার পাওয়া যাচ্ছে। তাহলে ফেনলের সাথে অ্যাসিটাইল ক্লোরাইড বা অ্যাসিটিক অ্যানহাইড্রাইডের সাথে যদি বিক্রিয়া ঘটানো হয় তাহলে কি তৈরি হবে, ফিনাইল অ্যাসিটেট CH3COO C6H5 ফিনাইল অ্যাসিটেট। আর ফেনলের সাথে যদি বেঞ্জয়েল ক্লোরাইডের বিক্রিয়া করা হয় তাহলে কি তৈরি হবে, ফিনাইল বেঞ্জয়েট নামক এস্টার তৈরি হবে। এই বিক্রিয়াগুলোকে বলা হচ্ছে এস্টারিফিকেশন বিক্রিয়া। এরপরে হচ্ছে ফেনল থেকে ইথার জাতীয় যৌগ প্রস্তুত করা। ফেনল থেকে ইথার জাতীয় যৌগ প্রস্তুত করা যায়। ফেনল সরাসরি অ্যালকিল হ্যালাইডের সাথে বিক্রিয়া করে না, কিন্তু ফেনলকে যদি সোডিয়াম ফেনেটে তৈরি করে নেওয়া হয়, ফেনল থেকে সোডিয়াম ফেনেট কীভাবে করব দেখালাম। ফেনল NaOH দিয়ে দাও, তাহলে ONA হয়ে যাবে। এতে যদি CH3I তাহলে কি হয়ে যাবে, OCH3 হয়ে যাবে প্লাস NaI।
তাহলে এটা হয়ে গেল কি ইথার জাতীয় যৌগ তৈরি হয়। ইথার জাতীয় যৌগ কি ফিনাইল মিথাইল ইথার। ফিনাইল মিথাইল ইথার এর বাণিজ্যিক নাম হচ্ছে অ্যানিসোল। এটাকে বলা হয় অ্যানিসোল। অ্যানিসোল। একইভাবে যদি ইথাইল আয়োডাইড যোগ করা হয় C2H5I, তাহলে কি হয়ে যাবে ও CH2CH3 প্লাস NaI। এটাকে বলা হয় ফিনাইল ইথাইল ইথার বা ফেনিটোল। এটাকে বলা হয় ফেনিটোল। তাহলে ফেনল থেকে যদি প্রস্তুতি দেয়, এগুলো ইথার জাতীয় যৌগ। RO8 জাতীয় যৌগকে কি বলে ইথার জাতীয় যৌগ। তাহলে এই বিক্রিয়াকে থেকে আমরা ইথার জাতীয় যৌগ প্রস্তুত করতে পারছি অ্যানিসোল এবং ফেনিটোল। CH3 থাকলে অ্যানিসোল আর C2H5 যদি মূলক যুক্ত থাকে, ফেনলের এইচটা যদি ইথাইল মূলক দ্বারা প্রতিস্থাপিত হয় তাহলে কি পাবো ফেনিটোল। এই বিক্রিয়াতে কি ধরনের বিক্রিয়া উইলিয়ামসন বিক্রিয়া। এটা কোন ধরনের বিক্রিয়া উইলিয়ামসন ইথার সংশ্লেষণ। উইলিয়ামসন ইথার সংশ্লেষণ। এরপর হচ্ছে PCl5 এর সহিত বিক্রিয়া। এটাও ইম্পর্টেন্ট, এটা বইয়ে আছে, তোমরা পড়ে নেবে। যেগুলো সহজ আছে সেগুলো আমি বই থেকে পড়ে নিতে বলছি। হ্যাঁ, PCl5 এর সাথে বিক্রিয়া। এরপরে আছে পড়ে নেবে এটা বই থেকে NH3 এর সাথে বিক্রিয়া। NH3 এর সহিত বিক্রিয়া। NH3 এর সাথে বিক্রিয়া হচ্ছে অ্যানিলিন পাওয়া যাবে। ফেনলের সাথে ফেনলের দ্রবণে জলীয় দ্রবণে যদি অ্যামোনিয়া গ্যাস চালনা করা হয় উচ্চ চাপে অনার্দ্র ZnCl2 এর উপস্থিতিতে, অনার্দ্র ZnCl2 এর উপস্থিতিতে যদি উচ্চ চাপে 300 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় যদি অ্যামোনিয়া গ্যাস চালনা করা হয় তাহলে ওইজ মূলকটা NH2 মূলক দ্বারা প্রতিস্থাপিত হয়ে অ্যানিলিন তৈরি করবে। জিঙ্ক চূর্ণের সাহায্যে সহিত বিক্রিয়া। জিঙ্ক চূর্ণ সহিত বিক্রিয়া। ফেনলকে জিঙ্ক চূর্ণ সহযোগে উত্তপ্ত করলে কি হয় বেনজিন পাওয়া যায়। জিঙ্ক চূর্ণ জিঙ্ক ডাস্ট সহযোগে যদি উত্তপ্ত করা হয় তাহলে কি হবে বেনজিন উৎপন্ন হবে। এটা ইম্পর্টেন্ট, মনে রাখতে হবে, রূপান্তরে কাজে লাগবে। ফেনলকে জিঙ্ক চূর্ণ সহযোগে উত্তপ্ত করলে কি পাওয়া যায় বেনজিন পাওয়া যায়। এরপরে খুব ইম্পর্টেন্ট একটা বিক্রিয়া ফেনলের শনাক্তকরণ। এটা আমাদের প্র্যাকটিক্যালে আছে। শনাক্তকরণ কী হবে, ফেনলকে করা যাবে বা ফেনলের সাথে ফেরিক ক্লোরাইডের বিক্রিয়া FeCl3 দ্রবণের সহিত বিক্রিয়া। একটা টেস্ট টিউবে ফেরিক ক্লোরাইডের জলীয় দ্রবণ করে নাও। এটা প্র্যাকটিক্যালি দেখানো যায়। একটা টেস্ট টিউব নিয়ে তাতে ফেরিক ক্লোরাইড যোগ করে ফেরিক ক্লোরাইডের জলীয় দ্রবণ তৈরি করে নাও। এবার কঠিন ফেনলকে আমাদের ল্যাবে আছে
টেস্ট টিউবে নিয়ে তাতে ইথাইল অ্যালকোহল যোগ করলে আরও ভালো হয়, দিয়ে ওটা দ্রবণ ঝাঁকি নিলেই ওটা দ্রবণ তৈরি হয়ে যাবে। এবার ওই দ্রবণে যদি 1-2 ফোঁটা ফেরিক ক্লোরাইডের জলীয় দ্রবণ যদি যোগ করা হয়, দ্রবণটা সঙ্গে সঙ্গে বেগুনি বর্ণ ধারণ করবে। বেগুনি বর্ণের একটা জটিল যৌগ তৈরি হয়। ফেরিক ক্লোরাইডের সাথে ফিনলের বিক্রিয়ায় বেগুনি বর্ণের জটিল দ্রবণ তৈরি হয়। তাহলে এই বর্ণের পরিবর্তন দেখে আমরা যৌগটা ফিনল এ ব্যাপারে কনফার্ম হতে পারছি। তাহলে কীভাবে বিক্রিয়াটা হয় সেটা আমরা এবার দেখব। ফিনলের বিক্রিয়াটা অ্যাকচুয়ালি হচ্ছে 6 অণু ফিনল, 6C6H5OH প্লাস FeCl3। Fe এখানে কি অক্সিডেশন স্টেটে আছে +3। তাহলে এটা কী হবে, বিয়োজিত হলে কী হবে, 6টা C6H5O- প্লাস 6টা H+। তাহলে 6টা C6H5O- Fe+3 আয়নটার সাথে যুক্ত হবে, দিয়ে একটা জটিল আয়ন তৈরি করবে। তার চার্জ কত হবে, -3। আর 6টা H+ এর মধ্যে 3টে H+, 3টে HCl তৈরি করবে, আর 3টে H+ তো করে থাকবে। এইটাই হচ্ছে বেগুনি বর্ণের জটিল আয়ন। এটাই হচ্ছে বেগুনি বর্ণের জটিল আয়ন। তাহলে এর নাম কি, হেক্সাফেনক্সাইড। হেক্সাফেনক্সাইড ফেরেট। জটিল আয়নটা নেগেটিভ চার্জ, সেই জন্য এটার নাম হবে ফেরেট 3। তাহলে হেক্সাফেনক্সাইড ফেরেট 3 আয়ন। বেগুনি বর্ণের জটিল আয়ন তৈরি করবে। তাহলে এই বিক্রিয়াটা খুব ইম্পর্টেন্ট বিক্রিয়া, এটা আমাদের মনে রাখতে হবে। এরপরে আছে ফেনলের বিভিন্ন প্রতিস্থাপন বিক্রিয়া, আমরা এগুলো পড়ব। তাহলে প্রতিস্থাপন বিক্রিয়ার মধ্যে প্রথম হচ্ছে হ্যালোজিনেশন। প্রতিটা বিক্রিয়ায় কিন্তু এরপরে সব ইম্পর্টেন্ট, একটাও বাদ দেওয়া যাবে না। হ্যালোজিনেশন ফেনলের সাথে সাধারণ উষ্ণতায় ব্রোমিন জলের বিক্রিয়ায় (2,4,6) ট্রাইব্রোমোফেনলের সাদা অধক্ষেপ পড়ে। একটা ইম্পর্টেন্ট বিক্রিয়া। যদি ব্রোমিন জল ব্যবহার করা হয়, কিন্তু যদি CCl4 দ্রাবক যদি ব্যবহার করা হয়, তাহলে কী হবে দেখো, এখানেও ব্রোমিনের সাথে বিক্রিয়া, কিন্তু এখানে জল থাকছে না। CH2 কার্বন ডাইসালফাইড বা CCl4 এর বিক্রিয়ায় টেম্পারেচার হচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেডে, তখন তৈরি হবে অর্থোব্রোমোফেনল প্লাস প্যারাব্রোমোফেনল। তাহলে অর্থোব্রোমোফেনল আর প্যারাব্রোমোফেনল বিক্রিয়া উৎপন্ন হবে।
তাহলে এই দুটো দুরকম বিক্রিয়া মনে রাখবো। দুটোই কিন্তু ব্রোমিনেশন হচ্ছে, দ্রাবকটা আলাদা। দুটোই হচ্ছে ব্রোমিনেশন ঘটছে। একটা হচ্ছে ব্রোমিন জলের সাথে বিক্রিয়ায় তৈরি হবে 2,4,6 ট্রাইব্রোমোফেনল, আর ব্রোমিন কিন্তু দ্রাবকটা হচ্ছে CH2 বা CHCl4, ব্রোমিন গ্যাসই চালনা করা হচ্ছে এক্ষেত্রে। তাহলে কী হবে? অর্থোব্রোমোফেনল আর প্যারাব্রোমোফেনল। একইভাবে ক্লোরিনের সাথেও একই ধরনের বিক্রিয়া ঘটে। ফেনলের জলীয় দ্রবণে যদি ক্লোরিন গ্যাস চালনা করা হয় তাহলে কি হবে? 2,4,6 ট্রাইক্লোরোফেনল। ট্রাইক্লোরোফেনল তখন তৈরি হবে ট্রাইক্লোরোফেনল। তাহলে এই বিক্রিয়াকে বলা হচ্ছে হ্যালোজিনেশন বিক্রিয়া। হ্যালোজিনেশন বিক্রিয়া। 2 নম্বর হচ্ছে নাইট্রেশন। ফেনলে যদি এখানে গাঢ় HNO3 দেওয়া হয় না, ফেনল অত্যন্ত রাসায়নিকভাবে সক্রিয় যৌগ, তাই গাঢ় HNO3 বা গাঢ় H2SO4 দ্বারা এর নাইট্রেশন করা হয় না। এটা মাত্র 20% লঘু HNO3 সহযোগে 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় যদি উত্তপ্ত করা হয় তাহলে অর্থোনাইট্রোফেনল প্লাস প্যারানাইট্রোফেনল তৈরি হয়। 20% লঘু HNO3 দ্বারা যদি জারিত করা হয় তাহলে অর্থোনাইট্রোফেনল বা প্যারানাইট্রোফেনল পাওয়া যায়। কিন্তু গাঢ় HNO3 বা গাঢ় H2SO4 দ্বারা ফেনলের নাইট্রেশন করা হয় না। ফেনলে অত্যন্ত সক্রিয় নাইট্রেশন মানে কি? ধনাত্মক তড়িৎগ্রস্ত প্লাস NO2 প্লাস নিয়াময়ন যুক্ত হয়। কিন্তু ফেনলে গাঢ় HNO3 বা গাঢ় H2SO4 দ্বারা যদি ফেনলে নাইট্রেশন ঘটাতে যায় তাহলে ফেনল অত্যন্ত সক্রিয়। ফেনলে অক্সিজেন পরমাণু নিঃসঙ্গ, ইলেকট্রন জোড় বেঞ্জিন বলে রেজোনেন্স গঠন করার জন্যে ইলেকট্রন ঘনত্ব বেঞ্জিন বলে যথেষ্ট বৃদ্ধি পেয়ে যায়। ফলে ফেনল সহজেই জারিত হওয়ার প্রবণতা অনেক বেড়ে যায়। তাই শক্তিশালী জারক পদার্থ দ্বারা ফেনলকে জারিত করা হয় না। জারিত করে নাইট্রেশন পাওয়া যাবে না, নাইট্রেশন ঘটানো যাবে না। উল্টে ফেনল যদি তীব্র জারক পদার্থ গাঢ় HNO3 বা গাঢ় H2SO4 দ্বারা জারিত করা হয় তাহলে নাইট্রেশন বা নাইট্রোমূলক না ঢুকে অন্য যৌগ তৈরি হয়ে যায়। এই যৌগটা পাওয়া যায়, একে বলা হয় প্যারাবেঞ্জোকুইনোনে পরিণত হয়। তাই ফেনলের নাইট্রেশন ঘটাতে গেলে শক্তিশালী জারক গাঢ় HNO3 গাঢ় H2SO4 দ্বারা এর জারণ ক্রিয়া ঘটানো হয় না। লঘু 20% নাইট্রিক অ্যাসিড দ্বারা জারিত করলে অর্থোনাইট্রোফেনল, প্যারানাইট্রোফেনল পাওয়া যাবে। কিন্তু গাঢ় H2SO4 বা গাঢ় HNO3 দ্বারা জারিত করলে নাইট্রেশন মানে নাইট্রোমূলক তো ঢুকবে না, উল্টে ফেনল প্যারাবেঞ্জোকুইনোনে পরিণত হয়ে যাবে। প্যারাবেঞ্জোকুইনোন। তাহলে এটা বলতে পারে পরীক্ষায় ফেনলকে গাঢ় HNO3 বা গাঢ় H2SO4 দ্বারা জারিত করা হয় না কেন? এরপর আছে সালফোনেশন। সালফোনেশন মানে বুঝতেই পারছো, SO3H মূলক ঢুকবে।
কম উষ্ণতায় অর্থ পজিশনে SO3H, এটা হবে মুখ্য, এই প্রোডাক্ট হবে মুখ্য। আর যদি উচ্চ উষ্ণতায় গাঢ় H2SO4 সহযোগে উত্তপ্ত করা হয়, তখন এটা হবে মুখ্য। মনে রাখবে, এটাও ইম্পর্টেন্ট বিক্রিয়া। এরপরে কটা নেম রিয়াকশান আছে, আমি সেগুলো একে একে বলছি, এগুলো সব দেখে নাও ভালো করে। সালফোনেশন, এরপরে আছে কোলবে স্মিথ বিক্রিয়া, রাইমার্ট টিম্যান বিক্রিয়া, এইগুলো আমাদের আছে, পড়তে হবে। এরপরে ইম্পর্টেন্ট নেম রিয়াকশান রাইমার্ট টিম্যান বিক্রিয়া। ফিনল, এটা ক্লোরোফর্মে পড়েছি, ক্লোরোফর্ম, এই ক্লোরোফর্ম হচ্ছে CH Cl3, CH Cl3 হলো কি ক্লোরোফর্ম, ও NOH বা KOH এর জলীয় দ্রবণ সহযোগে যদি উত্তপ্ত করা হয় কত ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়, 60 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা, টেম্পারেচার হচ্ছে 60 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা, 60 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় যদি উত্তপ্ত করা হয়, তাহলে কি তৈরি হবে বলো? অর্থো হাইড্রক্সি বেঞ্জালডিহাইড, অর্থো হাইড্রক্সি বেঞ্জালডিহাইড ও প্যারা হাইড্রক্সি বেঞ্জালডিহাইড, অর্থো হাইড্রক্সি বেঞ্জালডিহাইড ও প্যারা হাইড্রক্সি বেঞ্জালডিহাইড পাওয়া যায়। অর্থো হাইড্রক্সি বেঞ্জালডিহাইডকে কি বলে? স্যালিসালডিহাইড। অর্থো হাইড্রক্সি বেঞ্জালডিহাইডকে কি বলে? স্যালিসালডিহাইড, স্যালিসালডিহাইড। তাহলে অর্থো হাইড্রক্সি বেঞ্জালডিহাইড এবং প্যারা হাইড্রক্সি বেঞ্জালডিহাইড পাওয়া যায়। যদি ক্লোরোফর্মের পরিবর্তে আমরা CCl4 ব্যবহার করি, যদি CCl4 ব্যবহার করি তাহলে কি পাবো? তখন CH এর পরিবর্তে পাবো COOH, অর্থো হাইড্রক্সি বেঞ্জোইক অ্যাসিড প্লাস প্যারা হাইড্রক্সি বেঞ্জোইক অ্যাসিড পাওয়া যায়। আর বাকি সাইড প্রোডাক্ট তো বুঝতেই পারছো, NaCl হবে আর H2O হবে। তাহলে অর্থো হাইড্রক্সি বেঞ্জোইক অ্যাসিডকে বলে স্যালিসাইলিক অ্যাসিড, অর্থো হাইড্রক্সি বেঞ্জোইক অ্যাসিডকে কি বলে? স্যালিসাইলিক অ্যাসিড। আর প্যারা হাইড্রক্সি বেঞ্জোইক অ্যাসিড আর একটা প্রোডাক্ট পাওয়া যাচ্ছে। তাহলে ফেনল থেকে যদি রূপান্তর দেয় স্যালিসালডিহাইড বা স্যালিসাইলিক অ্যাসিড, তখন আমাকে ধরতে হবে এটা রাইমার্ট টিম্যান বিক্রিয়া বলতে যাচ্ছি। ফেনলের অর্থ পজিশনে যদি কোনো আদার্স মূলক ঢুকে থাকে, OCH দিয়ে যদি আমরা রাইমার্ট টিম্যান বিক্রিয়া করি, অর্থাৎ CHCl3 OH মাইনাস H প্লাস H2O, তাহলে অর্থ পজিশনটা ব্লক হয়ে গেল। তখন প্যারা পজিশনে CHO মূলকটা যাবে। তাহলে এইটা হলো রাইমার্ট টিম্যান বিক্রিয়া। এরপরে আর একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট বিক্রিয়া, কোলবে স্মিথ বিক্রিয়া, খুব ইম্পর্টেন্ট বিক্রিয়া, কোলবে স্মিথ বিক্রিয়া। এটা অ্যাকচুয়ালি ফেনলের সাথে নয়, এটা সোডিয়াম ফেনেটের সাথে বিক্রিয়া। সোডিয়াম ফেনেট, শুষ্ক সোডিয়াম ফেনেটকে CO2 সহযোগে, কার্বন ডাইঅক্সাইড সহযোগে
উচ্চ চাপে, কত 4 থেকে 8 atm চাপে এবং 130 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় উত্তপ্ত করলে সোডিয়াম স্যালিসাইলেট উৎপন্ন হয় ও পরে HCl যোগ করলে স্যালিসাইলিক অ্যাসিড পাওয়া যায়। তাহলে কীভাবে হচ্ছে? এটা হলো সোডিয়াম ফেনেট, এর সাথে কার বিক্রিয়া? CO2, কার্বন ডাইঅক্সাইড গ্যাস চালনা করলে কত চাপে? উচ্চ চাপে, কত 4 থেকে 8 atm, কত ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়? 130 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়, 130 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়। তাহলে কি হবে? সোডিয়াম স্যালিসাইলেট এখানে সামান্য প্যারা প্রোডাক্টও পাওয়া যাবে, কিন্তু এটা গৌণ। মুখ্য প্রোডাক্ট হচ্ছে কি? আচ্ছা, এইটা তোমরা OH করো, আর এটা হবে COO মাইনাস। এটা OH করতে হবে, আর এটা হয়ে যাবে COO মাইনাস। এখানটা OH করবে, এটা করবে CO মাইনাস, দিয়ে তারপর লঘু HCl দিলে স্যালিসাইলিক অ্যাসিড। তাহলে এটাকে বলা হচ্ছে কোলবে-স্মিথ বিক্রিয়া। এর মেকানিজমটা আবার দেখিয়ে দিচ্ছি, দেখো। তাহলে এইভাবে স্যালিসাইলিক অ্যাসিড পাওয়া যাচ্ছে। তাহলে এটাকে বলা হচ্ছে কোলবে-স্মিথ বিক্রিয়া। খুব ইম্পর্টেন্ট নেম রিয়াকশান, পরীক্ষায় আসে, এগুলো করতেই হবে। রাইমার-টিম্যান বিক্রিয়া, কোলবে-স্মিথ বিক্রিয়া। এরপরে আছে ডায়াজো ও কাপলিং বিক্রিয়া। তাহলে ডায়াজো ও কাপলিং বিক্রিয়া। ডায়াজো কাপলিংটা কি? এটা দুটো নেম রিয়াকশানে, একটা হচ্ছে ডায়াজো আর একটা হচ্ছে কাপলিং। তাহলে প্রথমে অ্যানিলিন থেকে বেনজিন ডায়োজোনিয়াম ক্লোরাইড তৈরি করা হয়, এই জন্য এটাকে বলা হচ্ছে ডায়াজো বিক্রিয়া। বেনজিন ডায়োজোনিয়াম ক্লোরাইডের সাথে ফিনলের বিক্রিয়াটাকে বলা হয় কাপলিং বিক্রিয়া। তাহলে এটা দুটো নেম রিয়াকশান ঢুকেছে, ডায়োজোনিয়াম লবণ প্রস্তুতি, তারপরে কাপলিং।
ডাইজোনিয়াম লবণটা কীভাবে করা হয়? অ্যানিলিন থেকে। এটা হলো অ্যানিলিন C6H5NH2, এর সাথে কার বিক্রিয়ায় NNA2 প্লাস লঘু HCl, এদের বিক্রিয়ায় কি তৈরি হয়? HNO2। অ্যাকচুয়ালি HNO2-র সাথে বিক্রিয়াটা হয় 0 থেকে 5 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় যদি বিক্রিয়াটা ঘটানো হয় তাহলে কি তৈরি হবে? বেঞ্জিন ডাইজোনিয়াম ক্লোরাইড, N সিঙ্গেল বন্ড Cl, বেঞ্জিন ডায়াজোনিয়াম ক্লোরাইড। এই বেঞ্জিন ডাইজোনিয়াম ক্লোরাইডের সাথে যেমনভাবে লিখছি ওইভাবে প্র্যাকটিস করলে ভালোভাবে মনে থাকবে। যদি ফেনলের বিক্রিয়া ঘটানো হয়, মাধ্যমটা হচ্ছে ক্ষারীয় মাধ্যমে, তাহলে কাপলিং ঘটে। কাপলিং মানে এর সাথে এর জোড়া লেগে যায়। এইখানে H আছে, H আর এই Cl মিলে বেরিয়ে গেল, দিয়ে ওদের মধ্যে জোড়া লেগে গেল, কাপলিং হয়ে গেল। দিয়ে কমলা বর্ণের একটা কমলা বর্ণের অ্যাজোরঞ্জক, কমলা বর্ণের অ্যাজোরঞ্জক প্যারাহাইড্রক্সি অ্যাজোবেনজিন, আর একবার বলে দিচ্ছি, উৎপন্ন হয়। তাহলে এই বিক্রিয়াটাকে বলা হচ্ছে ডায়াজো কাপলিং বিক্রিয়া। অ্যানিলিন থেকে বেঞ্জিন ডাইজোনিয়াম ক্লোরাইড প্রস্তুত করা হয় ফার্স্টে, NNO2 লঘু HCl দিয়ে HNO2 উৎপন্ন হয় 0 থেকে 5 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় বেঞ্জিন ডাইজোনিয়াম ক্লোরাইড C6H5N2Cl। বেঞ্জিন ডাইজোনিয়াম ক্লোরাইডের সাথে ফেনলের বিক্রিয়া ক্ষারীয় মাধ্যমে NaOH যোগ করা হচ্ছে, ওই জন্য দিয়ে Cl আর H বেরিয়ে গেল, HCl হয়ে গেল, দিয়ে এদের মধ্যে সরাসরি জোড় লেগে গেল, C6H5N2 C6H5OH প্যারাহাইড্রক্সি। এটাকে এর রেসপেক্টে এটা হচ্ছে প্যারা পজিশন, এই মূলকটা রেসপেক্টে এটা হচ্ছে প্যারা, সেখানে হাইড্রক্সি আছে, তাহলে প্যারাহাইড্রক্সি এটাকে বলা হয় অ্যাজোমূলক, অ্যাজোবেনজিন। কমলা বর্ণের অ্যাজোরঞ্জক এগুলোকে বলা হয় রঞ্জক, প্যারাহাইড্রক্সি অ্যাজোবেনজিন উৎপন্ন হয়। এই বিক্রিয়ার সাহায্যে ফেনলকেও শনাক্ত করা যায়। এটাও একটা ফেনলের শনাক্তকরণ বিক্রিয়া। ফেনল এই বিক্রিয়ার সাহায্যে কী করা যায়? শনাক্ত করা যায়। এই বিক্রিয়ার সাহায্যে ফেনলকে শনাক্ত করা যায়। তাহলে ফেনল কোন বিক্রিয়ায় অংশগ্রহণ করে? ডায়াজো ও কাপলিং বিক্রিয়ায় অংশগ্রহণ করে। এরপর আছে ফিডেল ক্র্যাফট বিক্রিয়া। এ তো সব জায়গাতেই আছে, আমাদের পড়তে হবে, এটা বই থেকে পড়ে নেবে। ফিডেল ক্র্যাফট বিক্রিয়া, আচ্ছা এটা বলে দিচ্ছি। ফিডেল ক্র্যাফট বিক্রিয়া এটা তো জানো তোমরা। ফেনল আর কি লাগে? একটা অ্যালকিল হ্যালাইড CH3Cl, অনাদ্র AlCl3। তাহলে কি হবে? অর্থ পজিশনে একবার CH3 ঢুকবে, প্লাস প্যারা পজিশনে CH3 ঢুকবে। তাহলে কি হচ্ছে? অনাদ্র AlCl3-র উপস্থিতিতে ফেনলের সাথে মিথাইল ক্লোরাইডের বিক্রিয়া অর্থক্রেসল, প্রথমে এটাকে বলা হয়
অর্থোক্রেসল, প্রথমেটার নাম কি? অর্থোক্রেসল। OH আর CH3 পাশাপাশি থাকলে তাদেরকে বলা হয় ক্রেসল, অর্থোক্রেসল আর প্যারাক্রেসল। এটা হলো কি? অর্থোক্রেসল। আর এটা হচ্ছে প্যারাক্রেসল। উৎপন্ন হয় অর্থোক্রেসল আর প্যারাক্রেসল, এটা মনে রাখতে হবে। ডায়াজোমিথেনের সাথে বিক্রিয়া, CH2N2, এটাকে বলা হয় ডায়াজোমিথেন। ডায়াজোমিথেন দেখো কি হয়, ফেনলের সাথে যদি ডায়াজোমিথেনের বিক্রিয়া করা হয় শুষ্ক ইথার মাধ্যমে, তাহলে কি হবে? H আর CH2 মিলে CH3 হয়ে গেল প্লাস N2, ইথার যৌগ পাওয়া গেল। ইথার যৌগ এটা হলো অ্যানিসল প্লাস নাইট্রোজেন গ্যাস উৎপন্ন হবে। তাহলে আরও আছে কিছু বিক্রিয়া, আমি এর পরের দিন বলবো। আচ্ছা, অনেকক্ষণ হয়ে গেল, আজ এতটাই থাকলো। প্রতিটা বিক্রিয়া হচ্ছে ইম্পর্ট্যান্ট, প্রতিটা বিক্রিয়ায় মনে রাখতে হবে। যে যত সহজে মনে রাখবে তার কাছে কেমিস্ট্রি সোজা লাগবে। তাহলে বারবার পড়তে হবে, যাদের একবারে পড়ে মনে থাকবে না বারবারে পড়তে হবে, এগুলো সব করতে হবে। এগুলো সব ইম্পর্টেন্ট বিক্রিয়া, আরও 4-5টা আছে। তাহলে আজ এতটাই থাকলো, এর পরের দিন বাকি পার্টটা পড়িয়ে দেবো। তাহলে আজ এখানেই শেষ করছি।